কার্বো অ্যানিমালিসের সম্পর্কে কিছু আলোচনা করব। এই মেডিসিনটি এক ধরনের ষাঁড়ের চামড়া পুড়িয়ে তৈরি করা হয়েছে। এই মেডিসিনটি আমাদের পরিপাক যন্ত্রে, গ্রন্থিতে ও চর্মতে বিশেষ কার্যকারী একটি মেডিসিন হিসেবে কাজ করে এবং এই মেডিসিনটি বিশেষ করে নালীঘার ক্ষেত্রে, যে সমস্ত নালীঘার একেবারেই সুস্থ হয় না, সেই ক্ষেত্রে কার্বো অ্যানিমালিসিস খুব ভালো কাজ করে। যদি কোনো রোগীর স্তনে, কুচকিতে, বগলে ও গ্ল্যান্ডে যদি ফোলা শক্ত হয়ে থাকে, একদম পাথরের মতন যদি শক্ত থাকে, সেই ক্ষেত্রেও কার্বো অ্যানিমালিস খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। শ্বাসযন্ত্রের ক্ষেত্রে যদি রোগীর শ্লেষ্মা খুব দুর্গন্ধযুক্ত হয় এবং সবুজ পুঁজের মতন যদি বেরায় এবং ফুসফুসের ডান দিকে বেশি আক্রান্ত হয়, সেই ক্ষেত্রেও কার্বো অ্যানিমালিস খুব উপশমকারী একটি মেডিসিন হিসেবে কাজ করে। এবং শিশুদের ক্ষেত্রে যদি শিশুরা স্তন্য দুধ পান করে যদি অজীর্ণ হয় এবং কিছু খেলেই যদি পেটে যন্ত্রণা হয় এবং পেটে যদি জোরে মালিশ করলে যদি সে উপশম পায়, তাহলে বোঝা যাবে এটি একটি কার্বো অ্যানিমালিসের লক্ষণ এবং কার্বো অ্যানিমালিসের দ্বারাই এটিকে সুস্থ করা যেতে পারে। গ্ল্যান্ডে ফোলা হওয়ার জন্যে বা সেখানে যদি পুঁজ জমে গিয়ে যদি রোগী প্রচণ্ড দুর্বল হয়ে যায়, বা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যদি প্রচণ্ড রক্তস্রাব হয় এবং রক্তস্রাবের ফলে যদি রোগী যদি রক্তশূন্য হয়ে পড়ে এবং প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়ে, তাহলে কার্বো অ্যানিমালিস আমাদের সবসময় স্মরণে রাখতে হবে, কারণ এই মেডিসিনটির দ্বারা রোগী যথেষ্ট উপশম পায়। স্ত্রী লোকদের যদি স্তনে ক্যান্সার হয় বা জরায়ুতে যদি ক্যান্সার হয়, সেখানে যদি জ্বালা যন্ত্রণা থাকে এবং যদি প্রচণ্ড ঋতুস্রাব হয় এবং ঋতুস্রাব যদি দুর্গন্ধযুক্ত হয়, তাহলে কার্বো অ্যানিমালিস একটি খুবই উপকারী মেডিসিন হিসেবে কাজ করে। স্ত্রী লোক যদি প্রচণ্ড দুর্বল হয় এবং তার গায়ের রং যদি কালো হয় এবং তার জরায়ুতে যদি টিউমার থাকে, সেটি যদি খুব জ্বালা যন্ত্রণা হয়, ঋতুস্রাব সেইরূপভাবে না হয়, যদি গন্ডগোল হয়, তাহলে সেক্ষেত্রে কার্বো অ্যানিমালিস খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। কার্বো অ্যানিমালিস বিশেষ করে সেই সমস্ত রোগীদের জন্য বিশেষ উপকারী যাদের স্তনে বা বগলে বা কুচকিতে প্রচণ্ড ফোলা হয় এবং সেটা যদি প্রচণ্ড শক্ত হয়, সেক্ষেত্রেও কার্বো অ্যানিমালিস খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। এবং যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব কালো হয় এবং খুব দুর্গন্ধযুক্ত হয় আর খুব অল্প হয় এবং ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে যদি অনেক রকম রোগের উপশম ঘটে, সেক্ষেত্রেও কার্বো অ্যানিমালিস খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। লিভার ক্যান্সারের ক্ষেত্রেও কার্বো অ্যানিমালিস খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। যদি রোগীর লিভারে যদি কাটা ছেঁড়ার মতন যন্ত্রণা হয় এবং লিভার যদি ফুলে যায়, রোগী যদি একেবারেই শুতে না পারে, সেই ক্ষেত্রে কার্বো অ্যানিমালিস খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে এবং রোগী খুব তাড়াতাড়ি উপশম পায়। বন্ধুরা, এই কথা অবশ্যই মনে রাখতে হবে যে কার্বো অ্যানিমালিসের যে পেশেন্ট হয়, তারা প্রচণ্ড মন মরা হয় এবং খুবই একা থাকতে ভালোবাসে। যদি এই সমস্ত লক্ষণ তাদের মধ্যে দেখা যায় এবং এই সমস্ত রোগের যদি লক্ষণ তাদের মধ্যে লক্ষ্য করা হয়, তাহলে কার্বো অ্যানিমালিস খুব ভালো একটি মেডিসিন রূপে সেই ক্ষেত্রে কাজ করতে পারে। কার্বো অ্যানিমালিসের পোটেন্সি 6 CH থেকে 30 CH অবধি খুব ভালো কাজ করে এবং রোগীর রোগ অনুসারে সে পোটেন্সি ডিসাইড করতে হয়। হ্যালো বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে আবার চলে এসেছি হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের সম্পর্কে কিছু আলোচনা করতে। এই মেডিসিনটির নাম হচ্ছে অ্যানাকাডিয়াম ওরিয়েন্টাল মেডিসিন। এই মেডিসিনের বিশেষ লক্ষণ কি, কি ধরনের পেশেন্টকে এই মেডিসিন দেওয়া যেতে পারে এবং এই মেডিসিনটি কেমন কাজ করবে, সেই বিষয়ে আজকে আলোচনা। অ্যানাকাডিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি সেই সমস্ত পেশেন্টদের জন্য যাদের স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে, অর্থাৎ ধরুন কোনো কিছু জিনিস থেকে ভুলে যাওয়া বা কোনো মানুষের নাম ভুলে যাওয়া, বা স্টুডেন্টদের ক্ষেত্রে যারা ধরুন হয়তো অনেকটা পড়াশোনা করার পরেও পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে এই মেডিসিনটি অর্থাৎ অ্যানাকাডিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি দেওয়া যেতে পারে। অ্যানাকাডিয়াম ওরিয়েন্টাল মেডিসিনের আরেকটি বিশেষ লক্ষণ হলো যে পেশেন্টরা নিজেদের মধ্যে মাল্টি ডিসঅর্ডার পার্সোনালিটিকে খুঁজে পায়, অর্থাৎ নিজের মধ্যে আরেকটি ব্যক্তির অনুভূতি, সেই পেশেন্টদের জন্য এই মেডিসিন খুবই কার্যকারী। সেই সমস্ত পেশেন্টদের জন্য যারা নিজেদের প্রচন্ডভাবে দুর্বল মনে করে, অর্থাৎ শরীরের মধ্যে সব জায়গায় মনে করে যেন কোনো কিছু বেঁধে আছে,
সেই সমস্ত পেশেন্টদের যদি অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিন দেওয়া যেতে পারে, তারা এই দুর্বলগ্রস্ত ও এই বাঁধন থেকে যথেষ্ট মুক্তি পেতে পারে। এছাড়া অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি সেই সমস্ত পেশেন্টদের জন্য যারা সবসময় মনে করে যে তাদের পাশ্চাত্যে কেউ হাঁটছে, কেউ তাদেরকে সবসময় ফলো করছে, সেই সমস্ত যদি রোগীকে দেওয়া যেতে পারে অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি, তাহলে তারা সেই ধরনের অসুবিধা থেকে যথেষ্ট লাভ পাবে। এছাড়া রোগী মানসিক পর্যায়ে এতটাই এগিয়ে যায় যে সে নিজেকে ভূত পেত মনে করতে পারে, আবার দেবতাও মনে করতে পারে। এই রোগীরা সবসময় কাউকে ভয় দেখাতেও ভালোবাসে। সেই ক্ষেত্রে অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন। রোগীদের মধ্যে আরো বিশেষ লক্ষণ হলো যে তারা খালি পেটে প্রচন্ডভাবে কষ্ট পায় এবং তাদের পেটে প্রচন্ড যন্ত্রণা করে, আবার খাবার খেয়ে নেওয়ার পরে এই পেটে যন্ত্রণা চলে যায়, ঠিক 2 ঘন্টার মধ্যে আবার তার খুবই প্রচন্ডভাবে খিদে পায়। সেই ক্ষেত্রে অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন। এছাড়া খালি পেটে তাদের প্রচন্ডভাবে কাশিও হয় এবং এই কাশি নিবৃত্তি পায় তাদের খাবার খেয়ে নেওয়ার পরে। তাই এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রেও অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি খুবই কার্যকর। এছাড়া অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিনের আরেকটি লক্ষণ হচ্ছে যে রোগীর কোষ্ঠবদ্ধতা, অর্থাৎ মলত্যাগের জন্য প্রচন্ডভাবে বেগ আসা ও তার ইচ্ছা হওয়া, কিন্তু মলত্যাগ করার সময় তার ইচ্ছা ও বেগ দুই চলে যায়, যেন মনে হয় মলদ্বারে কোনো বুঝি আটকে আছে। সেক্ষেত্রেও অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন। এছাড়া অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিন সেই সমস্ত পেশেন্টদের দেওয়া যেতে পারে যারা গর্ভ অবস্থায় সকালবেলা উঠলে বমি পায় বা বমি বমি ভাব থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি দেওয়া যেতে পারে। আরেকটি বিশেষ পর্যায়ে অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিন দেওয়া যেতে পারে, ধরুন মানুষ খুব প্রচন্ডভাবে চিন্তা করছে, নিজেকে প্রচন্ড চিন্তাশীল অবস্থায় তাদের যদি মাথা ধরে যায়, তাহলে সেই ক্ষেত্রে অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি দেওয়া যেতে পারে। এছাড়া অ্যানাকারিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি সেই সমস্ত পেশেন্টরাও গ্রহণ করতে পারে যাদের প্রত্যেকটা শরীরের গাঁটে গাঁটে যন্ত্রণা বা বাঁধন অনুভব করছে, তারাও কিন্তু এই মেডিসিন নিতে পারে। এছাড়া পাইলস বা অশ্বর মধ্যে রক্ত পড়া বা রক্ত না পড়ার ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিন গ্রহণ করতে পারে। এই হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্টিক্রোডের সম্পর্কে কিছু আলোচনা করব। অ্যান্টিক্রোডের যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে তার মধ্যে বিশেষ করে রোগীদের শারীরিক লক্ষণের থেকে মানসিক লক্ষণের দিকে বেশি লক্ষ্য রাখা হয়। এছাড়া এই মেডিসিনটি শিশু থেকে পূর্ণবয়স্ক যে কোনো রোগীদের ক্ষেত্রে খুবই উপযোগী মেডিসিন। শিশুদের যে মানসিক লক্ষণগুলো আছে তার মধ্যে দেখা হয় যে শিশুরা প্রচন্ড খুঁতখুঁতে ও রাগী প্রকৃতির হয়, এবং শিশুদের দিকে যদি তাকানো হয় তাহলে শিশুরা একেবারে সহ্য করতে পারে না এবং প্রচন্ড রেগে যায়। জীবের মধ্যে একরকম সাদা প্রলেপ দেখা যায়, এবং পূর্ণবয়স্কদের মধ্যে দেখা হয় যে এরা প্রচন্ড খুঁতখুঁতে হয় আর তাদের মন প্রচন্ড দুঃখ বেদনায় ভরে থাকে। এই সমস্ত রোগীদের মধ্যে একটি কাম উত্তেজনা দেখা যায়, অর্থাৎ যদি কোনো সুন্দরী মেয়েকে দেখে তাহলে তাদেরকে মনে মনে চিন্তা করে প্রচন্ড খুশি অনুভব করে। অ্যান্টিক্রোডের রোগীদের মধ্যে দেখা যায় যে নাকের পাশে বা ঠোঁটের পাশে একটা কাঁটা জাতীয় ঘা দেখা যায়। এরা দাঁতের যন্ত্রণায় প্রচন্ড ভোগ করে এবং দাঁতের ব্যথা বিশেষ করে রাতের দিকে বৃদ্ধি পায়, এমনকি তারা জিভ পর্যন্ত তাদের মধ্যে স্পর্শ করতে পারে না। এবং এদের যে কোষ্ঠকাঠিন্য হয় এবং কোষ্ঠকাঠিন্যের মধ্যে যখন এরা মল ত্যাগ করে তখন তরল মলের সঙ্গে শক্ত মল নির্গত হয়। শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিক্রোডের শিশুরা একেবারেই স্তন্য দুধ পান করতে চায় না, অন্য যে কোনো দুধ এরা পান করতে চায়। টক জাতীয় জিনিস খেলে এদের রোগের বৃদ্ধি প্রচন্ড বাড়ে। তো অ্যান্টিক্রোডের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে যে যদি কোনো রোগী তাদের রোগ থেকে আরোগ্য পেয়ে যায় এবং যদি পুনরায় সেই রোগ আবার আসে, সেটি অ্যান্টিক্রোডের লক্ষণ হিসাবে ধরা হয়। অজীর্ণ উদরময় রোগের ক্ষেত্রে দেখা যায় যে মাংস, মিষ্টি, দুধ জাতীয় জিনিস খেলে এদের প্রচন্ড পেট ফাঁপে, পেট জ্বালা, বুক জ্বালা পর্যন্ত হয়। এমনকি এদের যে যখন মল ত্যাগ করে তখন মলের সাথে তরল মলের সাথে শক্ত মলও নির্গত হয় এবং এরা যাই খায় তাতেই ঢেকুর ওঠে।
এবং গ্রীষ্মকালে এদের রোগের যথেষ্ট বৃদ্ধি পায়। সেক্ষেত্রে অ্যান্টিফ্লুড মেডিসিনটি এদের খুবই উপযোগী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। শিশুদের ক্ষেত্রে যদি দেখা যায় যে অজীর্ণ রোগে, অর্থাৎ যদি কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে যদি শিশু বমি করে দেয়, মানে শিশুর বমি যদি দুধ জমার মতন হয় এবং সাদা প্রকৃতি হয়, আর শিশুর নাকে আর ঠোঁটের পাশে যদি ঘা হয়ে থাকে, এবং শিশু যদি প্রচণ্ড খিটখিটে খুঁতখুঁতে মেজাজে হয় এবং কাঁদতেই থাকে, এবং স্তন্য দুধ পানির বদলে অন্যান্য যে কোনো দুধ খেতে চায়, এবং যদি বমি করার পরেই যদি শিশু খিদে পেয়ে যায়, তাহলে বোঝা যাবে এটি অ্যান্টিফ্লুডের লক্ষণ, এবং অ্যান্টিফ্লুডের ওষুধের দ্বারা এই রোগটিকে সুস্থ করা যেতে পারে। অজীর্ণ উদরাময়ে যে সমস্ত রোগের লক্ষণ আছে তার মধ্যে আরো বিশেষ করে দেখা হয় যে শিশু যখন মল ত্যাগ করবে সেটি হবে তরল এবং তার সাথে শক্ত মল বেরিয়ে আসবে, এবং বারংবার যাই খায় তাই যদি ঢেকুর ওঠে, এবং গ্রীষ্মকালে যদি এই রোগটি বৃদ্ধি বেশি পায়, তাহলে বোঝা যাবে এটি অ্যান্টিফ্লুডের একটি বিশেষ লক্ষণ, এবং অ্যান্টিফ্লুডের মেডিসিন দ্বারা এই রোগকে নিরাময় করা যেতে পারে। এছাড়া চর্মরোগের ক্ষেত্রে বিশেষ করে যদি মাথায়, মুখে, গলায় বা কানের মধ্যে যদি ছোট ছোট ফুসকুড়ির মতন ওঠে, এক্সিমা টাইপের, হাতে বা পায়ের মধ্যে যদি পদ্ম কাটার মতন কিছু উদ্বেগ ওঠে, যদি গ্রীষ্মকালে বা কাজ করতে করতে যদি বেড়ে যায়, তাহলে অ্যান্টিফ্লুড মেডিসিন দ্বারা এটিকে ঠিক করা যেতে পারে। এবং যদি দাঁতের রোগের ক্ষেত্রে যদি দাঁতের গোড়া গর্ত হয়ে যায়, বা মাড়ি থেকে যদি রক্ত পড়ে, বা জল বা কিছু খেলে যদি রোগীর মনে হয় যে এক্ষুনি প্রাণ চলে যাবে, সেক্ষেত্রে অ্যান্টিফ্লুড খুব ভালো একটি মেডিসিন। এছাড়া যদি বাতের সমস্যা হয় এবং যদি সেটি আঙুলে আক্রান্ত করে, এবং এর সঙ্গে যদি পেটের কোনো প্রবলেম হয়, আর এর সঙ্গে যদি পেটের কোনো প্রবলেম হয় এবং পিঠ ও শরীর যেন মনে হচ্ছে সেটে যাচ্ছে, মাথা নিচু করলে যদি ব্যথা বৃদ্ধি পায়, তাহলে অ্যান্টিফ্লুড মেডিসিন দ্বারা এটিকে সুস্থ করা যেতে পারে। হঠাৎ যদি পিঠ গরম হয়ে খুব কাশি ওঠে এবং তার সঙ্গে যদি শ্লেষ্মা উঠে আসে, এবং নাকের ভেতর যদি শ্লেষ্মা হলদে রঙের জমে থাকে, সেক্ষেত্রে অ্যান্টিফ্লুড খুবই ভালো একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। শিশুদের ক্ষেত্রে যদি জ্বর হয় এবং যদি অ্যান্টিফ্লুডের প্রত্যেকটি মানসিক লক্ষণ যদি মিলে যায়, তাহলে অ্যান্টিফ্লুড মেডিসিন দ্বারা এটিকে সুস্থ করা যেতে পারে। এছাড়াও শিশুরা যদি ঘন ঘন প্রস্রাব করে এবং প্রস্রাবের মধ্যে যদি প্রচণ্ড দুর্গন্ধ আসে এবং প্রস্রাব করতে গিয়ে যদি শিশু জ্বালা বোধ করে, তাহলেও অ্যান্টিফ্লুডের দ্বারা সুস্থ করা যেতে পারে। চলতে গিয়ে রোগীর পায়ের তলায় ব্যথা হয়, কিন্তু টিপলে সেই রূপ যদি ব্যথা না থাকে, এবং চলাফেরা করলেই যদি ব্যথাটা বৃদ্ধি হয়, আর সেই ব্যথা যদি গোড়ালি অবধি উঠে আসে, তাহলে এটি অ্যান্টিফ্লুডের লক্ষণ হিসেবে ধরা হয়, এবং অ্যান্টিফ্লুড মেডিসিন দ্বারা এটিকে সুস্থ করা যেতে পারে। অ্যান্টিফ্লুডের যে মাত্রা হচ্ছে তা 6x থেকে 200 CH অবধি খুব ভালো কাজ করে। এই হোমিওপ্যাথি মেডিসিন ক্যালকেরিয়া ফসের সম্পর্কে কিছু আলোচনা করব। এই মেডিসিনটি বিশেষ করে দাঁতের জন্য খুবই উপকারী একটি মেডিসিন। এই মেডিসিনটি যদি দাঁত উঠতে যদি কষ্ট হয়, বা দাঁত অনেক দেরি করে যদি ওঠে, বা দাঁত ওঠার পরেও যদি কোনো ক্ষত থাকে বা ক্ষত হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস খুবই ভালো একটি মেডিসিন। হাড় এবং হাড়ের যদি কোনো রকম সমস্যা হয়, বা হাড় যদি ভেঙে গিয়ে জোড়া লাগতে অনেক দেরি হয়, সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফস খুবই ভালো একটি মেডিসিন রূপে গণ্য করা হয়। এবং রক্ত স্বল্পতার জন্য যদি শরীরে কোনো রকম দুর্বলতা হয় এবং যদি কোনো সমস্যা হয় শারীরিকভাবে, সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফস খুবই উপকারী একটি মেডিসিন। এবং যদি রক্ত স্বল্পতার জন্য যদি মেরুদণ্ড প্রচণ্ড দুর্বল হয় এবং মেরুদণ্ড যদি বেঁকে যায়, সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফস খুবই কার্যকরী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়াও ঋতু পরিবর্তন এবং বাত, এই সমস্ত যদি সমস্যা হয়, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া খুব ভালো একটি মেডিসিন রূপে গণ্য করা হয়। এবং শিশু উদরাময় ও কলেরার ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফস খুব ভালো একটি মেডিসিন রূপে গণ্য করা হয়। শিশুর যে চারিত্রিক লক্ষণগুলি হবে, সেগুলি হচ্ছে শিশু প্রচন্ড জীর্ণশীর্ণ হবে এবং শিশু প্রচন্ড দুর্বল হবে। শিশুর শরীরের তুলনায় পেট যথেষ্ট উঁচু হবে এবং পাঁজর পর্যন্ত দেখা যাবে, এবং শিশুর মাথার হাড় এতটাই নরম হবে যেন মনে হবে যে চাপ ভাঙবে।
শিশুর মাথার হাড় এতটাই নরম হবে যেন মনে হয় যে চাপ দিলে হাড়টি ভেঙে যাবে। এছাড়া শিশুর মেরুদণ্ড প্রচন্ড দুর্বল হবে, যার ফলে সে হাঁটতে অনেক দেরি করে শেখে। এবং শিশুর যদি শরীরের অনেক অংশে গ্রন্থিগুলি যদি ফোলা থাকে, সেক্ষেত্রেও বোঝা যাবে এটি ক্যালকেরিয়ার চারিত্রিক একটি লক্ষণ। এছাড়া যদি শিশু স্তন্য দুধ পান করার পরে যদি বমি করে, সেটাও একটি ক্যালকেরিয়ার লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া যদি হাড় ভেঙে গিয়ে যদি হাড় জুড়তে অনেক দেরি হয় এবং যদি হাড় প্রচন্ড দুর্বল হয়, সেটিও ক্যালকেরিয়ার একটি লক্ষণ হিসেবে ধরা হয়। শিশুর দাঁত উঠতে গিয়ে যদি অনেক দেরি হয় এবং দাঁত ওঠার পর যদি ক্ষয় হয় বা তাড়াতাড়ি যদি নষ্ট হয়ে যায়, বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় দাঁত খুব নরম হয়ে গেছে এবং গোড়ার অংশ ফুলে গেছে এবং প্রচন্ড গোড়া একদম নরম হয়ে গেছে, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ফস খুবই ভালো একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এবং শিশু যদি দুধ খাওয়ার পর যদি বমি করে ফেলে বা অন্য কিছু খেয়েও যদি বমি করে ফেলে, তাহলে বোঝা যাবে এটি ক্যালকেরিয়ার লক্ষণ এবং ক্যালকেরিয়া ফস মেডিসিন দ্বারা এই রোগটিকে সুস্থ করা যেতে পারে। উদারাময় ও কলেরাতে যদি ক্যালকেরিয়া ফসের চারিত্রিক লক্ষণগুলি যদি মেলে এবং শিশু যদি দুধ খাওয়ার পরে যদি বমি করে ফেলে বা অন্য কিছু খাওয়ার ফলেও যদি বমি করে ফেলে এবং মল ত্যাগ করার সময় যদি মলের মধ্যে সবুজ রং ও সাদা হরহরে কোনো পদার্থ বেরিয়ে আসে, তাহলে বুঝতে হবে এটি একটি ক্যালকেরিয়ার চারিত্রিক লক্ষণ এবং ক্যালকেরিয়া মেডিসিন দ্বারা এটিকে ভালো করে সুস্থ করা যাবে। যদি শিশু বমি করে এবং বমি করার ফলে যদি শিশুর নরমচরণের ক্ষমতাও যদি চলে যায়, সেক্ষেত্রে প্রথমে হোমিওপ্যাথিক চায়না মেডিসিন এবং তারপর ক্যালকেরিয়া দ্বারা সেটিকে সুস্থ করা যেতে পারে। এছাড়া যদি অস্থি যদি না বাড়ে এবং শিশু যদি যে কোনো গরম ও ঠান্ডার সময় যদি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া একটি খুব ভালো মেডিসিন হিসেবে গণ্য করা হয়। হাড়ের যে কোনো সমস্যাতে যদি হাড় প্রচন্ড দুর্বল হয় বা হাড় যদি ভেঙে গিয়ে জোড়া না লাগে, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। যদি হাড় খুবই দুর্বল হয় এবং যদি শরীরের সেই রূপ পুষ্ট না হয়, শরীর যদি সেভাবে বৃদ্ধি না পায় বা গঠন আকৃতি সেই রূপ না হয়, বা যদি হাড় ভেঙে গিয়ে যদি তাড়াতাড়ি জোড়া না লাগে, সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস খুব ভালো একটি মেডিসিন রূপে গণ্য করা হয়। এবং বাত ও বেদনার ক্ষেত্রে এবং বাত বেদনা ও ঋতু পরিবর্তনের ফলে যে বেদনা হয়, যদি কনকনানি ব্যথা থাকে এবং রোগী যদি নিজের অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে না নড়াচড়া করতে পারে, তাহলে সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ফস খুব ভালো একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। ছেলেদের ক্ষেত্রে যদি মুখের মধ্যে ছোট ছোট ফোঁটক থাকে, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ফস খুবই ভালো একটি মেডিসিন। এবং মহিলাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া পেকোরেটা খুব ভালো একটি মেডিসিন এই ফোঁটকদের জন্য। এবং মহিলাদের অ্যাকনির জন্য ক্যালকেরিয়া পিকেরেটা খুব ভালো একটি মেডিসিন। এছাড়া মহিলাদের সমস্যার ক্ষেত্রে, অর্থাৎ যদি ঋতুস্রাব যদি অনেক তাড়াতাড়ি হয়, মানে 15 দিন অন্তর অন্তর যদি ঋতুস্রাব হতে থাকে, বা বয়স্কদের যদি ঋতুস্রাব অনেক দেরি করে হয়, সেক্ষেত্রে যদি ঋতুস্রাবের আগে যদি গা হাত পা প্রচন্ড পরিমাণে ব্যথা করে, তাহলে ক্যালকেরিয়া ফস খুবই ভালো একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। হোমিওপ্যাথি মেডিসিন ক্যাপসিকামের সম্পর্কে কিছু আলোচনা করব। এই মেডিসিনের চারিত্রিক লক্ষণ, এর ব্যবহার ও মাত্রাই হলো আজকের আলোচ্য বিষয়। ক্যাপসিকাম সেই সমস্ত রোগীদের জন্য বিশেষ কার্যকরী হয় যারা খুবই শারীরিকভাবে দুর্বল এবং যাদের মাংসপেশি খুবই শিথিল হয় এবং এদের শারীরিক তাপ অপেক্ষাকৃত কম। এবং এই সমস্ত মানুষরা প্রচন্ড মোটা হয় এবং এরা প্রচন্ড ঘুম ঘুম ভাব থাকে ও সোম কাতর হয়, মানে এরা সোমকে একেবারেই পছন্দ করে না, খুবই অলস হয় এবং যে কোনো কাজের ক্ষেত্রে এরা খুবই নোংরা ও অপরিষ্কার থাকে এবং প্রচন্ড চিন্তাশীল হয়, মানে যদি কোনো চিন্তা করে তাহলে সেই চিন্তা করতেই থাকে এবং একেবারেই সোম করতে চায় না, একা শুতে এবং নির্জনে থাকতেও ভালোবাসে। এছাড়া যারা সদ্য মদ্যপান ছেড়েছে এবং মদ্যপানের ছাড়ার ফলে যে সমস্ত শারীরিক সমস্যা হয়, সেক্ষেত্রেও ক্যাপসিকাম মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন। এছাড়া গলার মধ্যে যদি লঙ্কা বাটার মতন জ্বলে এবং তার মধ্যে যদি ব্যথা হয় ও কোনো জল পান করলে যদি সেটি ব্যথা আরো বৃদ্ধি পায়,
সেটিও ক্ষেত্রেও বোঝা যাবে যে এটি একটি ক্যাপসিকামের চারিত্রিক লক্ষণ। এছাড়া গলা জ্বালা, নাক, কান, মূত্রথলি, মলদ্বার এই সমস্ত কিছু জ্বলন ও সংকোচন এই সবই হচ্ছে ক্যাপসিকামের চারিত্রিক লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়াও যদি গলা জ্বলার সঙ্গে যদি বমি বমি ভাবও থাকে, সেটিও একটি ক্যাপসিকামের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া মল ত্যাগের পর যদি রোগীর খুব পিপাসা পায় এবং পিপাসা সময় যদি সে কিছু পান করে বা জল পান করার সময় তার যদি হাত পা কাঁপে, সেটিও কিন্তু একটি ক্যাপসিকামের চারিত্রিক লক্ষণ হিসেবে ধরা হয়। ক্যাপসিকামের চারিত্রিক লক্ষণের মধ্যে আরেকটি লক্ষণ হচ্ছে এই সমস্ত রোগীরা আপেক্ষিকভাবে কেশে ওঠে এবং এদের নিঃশ্বাসের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ আসে। এছাড়াও যদি এদের সর্দি ওঠে, সেটিও খুব দুর্গন্ধময় হয়। এছাড়া সবিরাম জলের ক্ষেত্রে যদি প্রচন্ড শীত শীত লাগে এবং জল পিপাসার পরে যদি শীত আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও কিন্তু এটি ক্যাপসিকামের একটি চারিত্রিক লক্ষণ হিসেবে ধরা হয়। আমাশার ক্ষেত্রে যদি রোগীর আমাশার সময় মল ত্যাগের পর যদি মলদ্বারে প্রচন্ড জ্বলন হয় এবং সেই সঙ্গে যদি রক্ত আমাশা বের হয় বা সবুজ মল হয় এবং সেখানে যদি প্রচন্ড মলদ্বারে যদি খুবই জ্বলন হয় এবং তার সঙ্গে যদি রোগীর পিপাসা পায় এবং জল খাওয়ার পরে সে যদি কাঁপতে থাকে, এবং ক্যাপসিকাম মেডিসিন দ্বারা এই রোগীর রোগ তাড়াতাড়ি উপশম পায়। এছাড়াও যদি কানের মধ্যে পুঁজ জমে থাকে এবং কর্ণপটবতে যদি ছোট ছোট ছিদ্র হয়ে সেখানে হলুদ রঙের পুঁজ জমে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ক্যাপসিকাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়াও যদি কানের মধ্যে যদি প্রচন্ড যন্ত্রণা হয় আর কাশলে এবং যদি মাথা নাড়লে যদি ব্যথা আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও ক্যাপসিকাম খুবই ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। গলার মধ্যে লঙ্কা বাটার মতন জ্বলে এবং গলার আলটিপ যদি বেড়ে যায় আর যে কোনো খাবার বা জল পান করলে যদি এই ব্যথার বৃদ্ধি পায় এবং বমি বমি ভাব আসে, তাহলেও ক্যাপসিকাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়াও যারা সদ্য ধূমপান ছেড়েছে বা মদ্যপান ছেড়েছে, এর ফলে যদি গলার মধ্যে যদি আলসার হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ক্যাপসিকাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়া শ্বাস নিতে যদি কষ্ট হয়, হঠাৎ করে যদি কাশি হয় এবং সেই কাশির মধ্যে যদি দুর্গন্ধ হয়, সেক্ষেত্রেও কিন্তু ক্যাপসিকাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়া হাঁপানির ক্ষেত্রে যদি রোগী কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায় কিন্তু একটু সর্দি না ওঠে, আর যদি একটু সর্দি ওঠে তাহলে সে যদি উপশম পায়, সেক্ষেত্রেও ক্যাপসিকাম মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন। এছাড়া সবিরাম জলে যদি রোগীর কাঁধের মধ্যে খুবই ঠান্ডা লাগে এবং প্রচন্ড যন্ত্রণা হয় এবং সেই ক্ষেত্রে যদি রোগীর শরীর একদম বরফের মতন ঠান্ডা হয়ে যায়, সেই ক্ষেত্রেও ক্যাপসিকাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়াও প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে ক্যাপসিকাম খুবই ভালো একটি মেডিসিন। যদি মূত্রনালীর মধ্যে 2-1 ফোঁটা সার্ফ আটকে থাকে এবং যদি মূত্র ত্যাগ করার সময় যদি যন্ত্রণা ও জ্বালা হয়, এতটাই জ্বালা যেন মনে হচ্ছে পোড়া জ্বালার মতন, যা ক্যান্সারের লক্ষণে দেখা যায়, সেক্ষেত্রেও ক্যাপসিকাম মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন এবং এতে রোগ যথেষ্ট নিরাময় হয়। আজকে হোমিওপ্যাথি মেডিসিন হেপার সালফার নিয়ে আজকে কিছু আলোচনা করব। হেপার সালফারের চারিত্রিক লক্ষণ, তার ব্যবহার ও মাত্রাই হলো আজকের আলোচ্য বিষয়। হেপার সালফার আমাদের গ্ল্যান্ড, চর্ম ও লালা নিঃসরণকারী গ্রন্থি বিশেষ কার্যকারী একটি মেডিসিন। এই মেডিসিনটি বিশেষ করে ক্ষতস্থানে যেখানে পুঁজ জমে থাকে এবং পুঁজ ভালোভাবে নিঃসরণ না হয়, সেই ক্ষেত্রে বিশেষ করে কার্যকারী মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এমনকি যে সমস্ত ফোড়ার মধ্যে ভালো করে পুঁজ না হয়, সেই ক্ষেত্রেও পুঁজ উৎপন্ন করতে হেপার সালফার খুব ভালো সাহায্য করে। ফোড়া বসানোর ক্ষেত্রেও হেপার সালফার খুব কার্যকারী একটি মেডিসিন। এবার এর চারিত্রিকগত লক্ষণ হচ্ছে এই সমস্ত পেশেন্টরা ভালোভাবে খেলেও বা গুছিয়ে খেলেও তাদের পেটের সমস্যা প্রচন্ড হয় এবং একটু ঠান্ডা বাতাস লাগলেই তাদের কাশি শুরু হলে তার জন্য তাদের সবসময় গায়ে কাপড় নিয়ে রাখতে হয়। এছাড়া শিশুদের উদরাময়ের ক্ষেত্রে খুবই দুর্গন্ধযুক্ত উদরাময় হয় এবং সেটার মধ্যে টকটক গন্ধ থাকে এবং ক্ষতস্থানেও যদি কোনো রকম পুঁজ নির্গত হয়, সেটিও খুব
খুবই গন্ধযুক্ত হয়, সেক্ষেত্রে হিপাস সালফারের লক্ষণ হিসেবে এটিকে ধরা হয়। এটি গলা ব্যথার ক্ষেত্রে, যেখানে ধরুন গলার মধ্যে যেন মনে হচ্ছে কাঁটার মতন ফুটছে এবং রোগীর ঢোক গিলতেও খুব কষ্ট হয়, সেখানেও হিপাস সালফার খুব ভালো কাজ করে। এছাড়া যে সমস্ত পেশেন্টদের ভালোভাবে পোশাক হয় না, অর্থাৎ ধরুন পোশাক করতে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়, বা পোশাক ফোটা ফোটা মতন হয়, বা পোশাক পরার পরেও মনে হয় যেন পোশাক অনেকটাই এখনো আছে এবং মূত্রনালী খুবই দুর্বল হয়, সেক্ষেত্রে হিপাস সালফার খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়া যে সমস্ত রোগী খুবই সেন্সিটিভ, অর্থাৎ ধরুন একটু বাতাস লাগলে যাদের খুবই শরীর খারাপ করে ওঠে এবং সবসময় মনে হয় যেন দরজা জানলা বন্ধ করে থাকতে খুবই ভালোবাসে, যেখান থেকে একটু হাওয়া আসে সেখানেই জানলা দরজা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়, কারণ তাদের ঠান্ডা হাওয়া বা বাতাস লাগলে তাদের রোগের বৃদ্ধি প্রচন্ডভাবে বেড়ে যায়। সেই সমস্ত পেশেন্টরা হচ্ছে একেবারে হিপাস সালফারের লক্ষণ হিসেবে ধরা হবে এবং হিপাস সালফার মেডিসিন দ্বারাই এটি খুব ভালোভাবে সুস্থ করা যেতে পারে। যাদের ধরুন ফোড়া হয়েছে এবং ফোড়া মধ্যে পুঁজ একেবারে ভালোভাবে নির্গত হতে চায় না, ভালো করে নির্গত হওয়ার জন্য এবং সেখানে যদি প্রচন্ড গন্ধযুক্ত হয়, সেক্ষেত্রে হিপাস সালফার খুবই ভালো কাজ করে। এবং যদি পুঁজ নিম্নগামী হয়, সেখানেও হিপাস সালফারের নিম্ন শক্তির দ্বারা সেই পুঁজ বার করা যায়। ফোড়া বসানোর ক্ষেত্রেও হিপাস সালফার খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়া নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিসের মতো রোগীদের ক্ষেত্রে হিপাস সালফার খুবই কার্যকারী একটি মেডিসিন। ধরুন যে সমস্ত ব্রঙ্কাইটিস রোগের ক্ষেত্রে দেখা যায় যে সর্দি সরলভাবে আছে, কিন্তু প্রচন্ড কাশি হওয়া সত্ত্বেও যদি অল্প সর্দি বেরায় এবং রোগী কাশতে কাশতে পুরোপুরি ক্লান্ত হয়ে যায় এবং প্রচন্ড ঘাম হয় এবং ঘামের সঙ্গে যদি ঠান্ডা যদি লাগে আবার কাশি পুনরায় প্রচন্ডভাবে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হিপাস সালফার খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়া যদি ফুসফুসের মধ্যে পুঁজ জাতীয় শ্লেষ্মা জমে থাকে এবং সেটি যদি অল্প পরিমাণে বেড়ায়, সেক্ষেত্রে যদি হিপাস সালফার ব্যবহার করা হয় তাহলে সেই শ্লেষ্মা বার করতে খুবই সাহায্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়া যক্ষা কাশিতে যদি রোগী প্রচন্ডভাবে কাশে এবং যদি বুকের মধ্যে প্রচন্ড সর্দি বসে থাকে এবং সেই সর্দি যদি কাশির সাথে না উঠে আসে, সেক্ষেত্রেও হিপাস সালফার খুব বেশি কার্যকারী হিসেবে গণ্য করা হয়। যে সমস্ত রোগীদের হাঁপানি গ্রীষ্মকাল বা শীতকালের তুলনায় বর্ষাকালে প্রচন্ডভাবে বেড়ে যায়, সেক্ষেত্রে হিপাস সালফার খুব ভালো একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়া শিশুদের যে উদরাময়ের ক্ষেত্রে যদি মল প্রচন্ড পাতলা এবং সাদা রঙের হয় এবং তার মধ্যে যদি টকটক গন্ধ আসে, সেই ক্ষেত্রেও হিপাস সালফার খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। হ্যালিংজাইটিস ও টনসিলাইটিসের ক্ষেত্রে হিপাস সালফার খুবই ভালো একটি মেডিসিন। যদি হ্যালিংজাইটিসে এই ছোট ছোট ফুসকুড়ি হয় এবং সেটি যদি রসপূর্ণ হয় এবং গলার মধ্যে যদি শ্লেষ্মা জমে থাকে, সেটি বার করতে বিশেষ করে হিপাস সালফার খুবই ভালো কাজ করে। যদি চোখের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হয় এবং চোখের ভিতরে যদি পুঁজ জমে থাকে, সেক্ষেত্রেও হিপাস সালফার খুবই কাজ করে। এছাড়া চোখ ওঠা ক্ষেত্রেও যদি চোখ লাল হয়ে থাকে এবং সেখানে যদি চোখের পাতার মধ্যে আঞ্জিনা হয়ে থাকে, সেক্ষেত্রেও হিপাস সালফার খুবই কার্যকারী একটি ওষুধ হিসাবে গণ্য করা হয়। জ্বর ঠোঁটেও কিন্তু হিপাস সালফার খুবই কার্যকারী একটি মেডিসিন। অজীর্ণ এবং ডাইজেস্টিভ প্রবলেমেও কিন্তু হিপাস সালফার খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। যদি কোনো ব্যক্তি ভালোভাবে খাবার পরও যদি পেটে ব্যথা অনুভব হয় এবং সেখানে যদি পেটে মোচড়ানোর মতো যন্ত্রণা হয় এবং মুখের মধ্যে যদি টকটক গন্ধ আসে এবং খাবার ভালোভাবে একেবারেই হজম না হয়ে থাকে, সেক্ষেত্রেও হিপাস সালফার খুবই কার্যকারী একটি মেডিসিন, যেটি গ্রহণ করলে রোগীর এই ডাইজেস্টিভ প্রবলেমটি যথেষ্টভাবে চলে যায়। এছাড়া কানের পুঁজে যদি পালসেটিলা বা বেলেডোনার দ্বারাও যদি কাজ না হয়ে থাকে, সেখানেও হিপাস সালফার খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয় এবং কানের পুঁজের ক্ষেত্রে হিপাস সালফার দিলে সেটি যথেষ্ট তাড়াতাড়ি নির্গত হতে থাকে। কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি ক্ষত জায়গায় যদি পচে যায় এবং সেখান থেকে যদি ডিসচার্জ হয়, অর্থাৎ যে পুঁজ নির্গত হয়, সেখানে যদি খুবই গন্ধ বেরায়, সেক্ষেত্রে যদি হিপাস সালফারের চারিত্রিক লক্ষণ মেলে, সেক্ষেত্রে হিপাস সালফার খুব ভালো একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়।
আমবাতের ক্ষেত্রে যদি হেপাস সালফারের চারিত্রিক লক্ষণগুলি মেলে তাহলে হেপাস সালফার মেডিসিন দ্বারা আমবাত ভালোভাবেই সুস্থ করা যায়। এর মধ্যে যদি পুঁজ সবুজ বা কালচে রঙের বেরোয় সেক্ষেত্রে হেপাস সালফার খুব ভালো কাজ করে। এক্ষেত্রে দেখা যায় রোগী গরম পেলে আরাম পায় এবং ঠান্ডা পেলে তার যথেষ্ট রোগের বৃদ্ধি পায়। চর্মরোগের ক্ষেত্রে হেপাস সালফার খুবই কার্যকারী একটি মেডিসিন। ধরুন যদি হাতের ভাঁজি বা পায়ের ভাঁজি বা কোনো ভাঁজযুক্ত জায়গায় যদি ছোট ছোট ফুসকুড়ি বেরোয় বা সেখানে যদি খুব চুলকায় সেক্ষেত্রেও কিন্তু হেপাস সালফার খুব ভালো কাজ করে। এছাড়া গ্যাংরিংয়ের মধ্যে যদি পুঁজ নীল রঙের বা কালচে রঙের বেরোয় এবং সেখানে যদি হেপাস সালফারের চারিত্রিক লক্ষণগুলি মেলে সেক্ষেত্রে হেপাস সালফার খুব ভালো কাজ করে। এক্ষেত্রে রোগীর যে চারিত্রিক লক্ষণ হয় সেখানে দেখা যায় যে গরমে রোগী যথেষ্ট ভালো থাকে কিন্তু ঠান্ডার সময় রোগীর রোগ বৃদ্ধি পায়। হোমিওপ্যাথি মেডিসিন ইপিকাকের সম্পর্কে কিছু আলোচনা করব। এর চারিত্রিক লক্ষণ, এর ব্যবহার ও মাত্রাই হলো আজকের আলোচ্য বিষয়। ইপিকাক যে সমস্ত রোগীদের বমি বমি ভাব ও বমি করার ইচ্ছা থাকে, সবসময় যেন মনে হয় বমি করার টেন্ডেন্সি এবং বমি করার পরেও যেন মনে হয় আরো বমি হবে, সেই ক্ষেত্রে ইপিকাক একটি বিশেষ মহা ঔষধ। এবং এই সমস্ত রোগীদের বিশেষ করে জিভ খুবই পরিষ্কার হয়, এটি একটি বিশেষ চারিত্রিক লক্ষণ হিসেবে ধরা হয় ইপিকাক মেডিসিনের ক্ষেত্রে। যে সমস্ত ব্যক্তিদের শুধু বমি না, তার সঙ্গে পেট কামড়ানো ও সারা শরীরে যেন খচখচানি যন্ত্রণা হচ্ছে এবং মল সবুজ রঙের থুতুর মতন বেরোয়, সেটাও একটা ইপিকাকের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া শিশুদের ক্ষেত্রে যদি অনিয়মিত খাবার খাওয়ার ফলে যদি পেটের সমস্যা হয় এবং তার সাথে যদি বমি থাকে তাহলেও এটি ইপিকাকের লক্ষণ হিসেবে ধরা হয়। বিশেষ করে দেখা যায় যে কোনো রোগের মধ্যে যদি বমি বমি ভাব থাকে তাহলে বোঝা যাবে যে এটি একটা ইপিকাকের। এছাড়া অনিয়মিত খাওয়ার ফলে যদি অজীর্ণ, অম্বল এবং পেটে যন্ত্রণা হয় তাহলে এবং তার সাথে যদি বমি বমি ভাব থাকে তাহলে এটি ইপিকাকের চারিত্রিক লক্ষণ হিসেবে ধরা হয়। সকালবেলা খুব গরমে বা রাত্রিবেলা খুব ঠান্ডায় যাদের আমাশার রোগ হয় সেটিও একটি ইপিকাকের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া যাদের বুকের মধ্যে যদি সর্দি জমে থাকে এবং শ্বাস নিতেও কষ্ট হয় এবং মাথা নিচু করলে বমি আসে এবং নাভির মধ্যে কেমন একটা যন্ত্রণা বোধ করে, সেটিও ইপিকাকের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া শিশুদের ক্ষেত্রে যদি উদারাময় হয় এবং সেটি যদি সবুজ রঙের মল বেরোয় সেটি কিন্তু ইপিকাকের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া যদি জ্বরের সাথে যদি বমি বমি ভাব থাকে সেটিও একটি ইপিকাকের লক্ষণ। যারা ধরো নড়লে চললে যদি পেটের মধ্যে যন্ত্রণা অনুভব করে এবং তাদের যদি পিপাসা পায় ও শ্বাস এবং মুখের মধ্যে কেমন একটা দুর্গন্ধ বোধ হয় এবং বমি ভাব থাকে সেক্ষেত্রেও বোঝা যাবে এটি একটি ইপিকাকের লক্ষণ। ইপিকাক বিশেষ করে বমির জন্য মহা ঔষধ। যদি খুব বমি হয়, ধরুন যদি খুব পরিমাণে খাদ্য খাওয়ার ফলে বা অপরিপক্ক খাওয়ার ফলে যদি অজীর্ণ, অম্বল হয়, তার সাথে যদি পেটে যন্ত্রণা হয় এবং বমি ভাব থাকে সেক্ষেত্রে ইপিকাক একটি খুবই ভালো ওষুধ হিসেবে কাজ করে। এছাড়া যদি মাংস জাতীয় জিনিস খেলে বা মিষ্টি জাতীয় জিনিস খেলে বা আমিষের যে কোনো জাতীয় জিনিস খাওয়ার ফলে এবং রিচ জাতীয় খাবার খাওয়ার ফলে যদি পেটের মধ্যে প্রচন্ড ব্যথা এবং তার সাথে যদি বমি হয় সেক্ষেত্রে ইপিকাক দেওয়া যেতে পারে, কিন্তু তার মধ্যে লক্ষ্য রাখতে হবে যে রোগীর জিভ পরিষ্কার আছে কিনা। যদি রোগীর জিভ পরিষ্কার থাকে তাহলে ইপিকাক একটি খুবই ভালো ওষুধ হিসেবে কাজ করে। যদি গা বমির সাথে যদি পায়খানা এবং জ্বর থাকে তাহলে ইপিকাকে 200 CH দিলেই রোগী যথেষ্ট আরাম পায়। হাঁপানি এবং বুকের মধ্যে যদি সর্দি বসে যায় এবং সেই মধ্যে যদি টান আসে ও শ্বাস নিতে না পারলে এবং তার সাথে যদি বমি হয় সেক্ষেত্রেও ইপিকাক খুবই মহা ওষুধ হিসেবে কাজ করে। এক্ষেত্রে ইপিকাক 30 খুবই ভালো ওষুধ হিসেবে কাজ করে। এছাড়া ব্রঙ্কাইটিস কাশির ক্ষেত্রেও, অর্থাৎ যদি একটু ঠান্ডা লাগার ফলে যদি রোগীর বুকে সর্দি বসে যায় এবং সর্দি বসার ফলে যদি কাশতে কাশতেও যদি সর্দি না ওঠে সেক্ষেত্রে ইপিকাক 30 খুব ভালো মেডিসিন হিসেবে কাজ করে।
এছাড়া মাথা যন্ত্রণা, শিরপীড়া এই সমস্ত ক্ষেত্রে ইপিকাক একটি খুব ভালো মেডিসিন। ধরুন যদি মাথার যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণা যদি খুলি থেকে আস্তে আস্তে দাঁতে ও জিভে আসে, সেক্ষেত্রে যদি বমি বমি ভাব থাকে, তাহলে ইপিকাক দিলেই সেই রোগের যথেষ্ট নিরাময় হতে পারে। এছাড়া যদি যে কোনো জ্বরের ক্ষেত্রে যদি বমি হয় এবং তার সাথে যদি নাক ও মুখ থেকে যদি রক্ত ওঠে, সেক্ষেত্রে ইপিকাক খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। যদি দেহের কোনো অংশ থেকে যদি রক্ত বের হয়, অর্থাৎ নাক, মুখ, জরায়ু বা মলদ্বার থেকে যদি রক্ত বের হয়, সেক্ষেত্রে যদি রোগীর বমি বমি ভাব থাকে, তাহলে ইপিকাক খুবই ভালো মেডিসিন হিসেবে সেখানে কাজ করে। শিশুর ডায়রিয়াতে বা যদি অনিয়মিত খাবার ফলে যদি পেটে প্রচন্ড ব্যথা হয় এবং তার সাথে যদি বমি হয়, সেক্ষেত্রে ইপিকাক খুব ভালো কাজ করে। এছাড়া দাঁত ওঠার সময় বা যদি শিশুর অনিয়মিত খাদ্য খাওয়ার ফলে যদি পেটের কষ্ট হয় এবং যদি সবুজ পায়খানা হয়, সেক্ষেত্রে ইপিকাক একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। এছাড়া কোনো মোটা ব্যক্তি যদি গরমকালে এবং বর্ষাকালে বিশেষ করে অসুস্থ থাকে এবং যাদের যদি হাঁপানি রোগ থাকে, তারা যদি শ্বাস নিতে না পারে এবং বুকের মধ্যে যদি সরসর শব্দ হয়, সেক্ষেত্রেও কিন্তু ইপিকাক খুব ভালো কাজ করে। শিশুদের হুপিং কাশিতে ইপিকাক একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। এই হুপিং কাশির ক্ষেত্রে শিশু শক্ত ও নীল বর্ণের হয়ে যায় এবং তার সাথে বমি ও নাক মুখ থেকে রক্ত বের হয়। এছাড়া শিশুর হুপিং কাশিতেও কিন্তু ইপিকাক খুব ভালো কাজ করে। যদি হুপিং কাশিতে যদি শিশু শক্ত ও নীল বর্ণের হয়ে যায় এবং নাক মুখ থেকে যদি রক্ত বেরায়, তার সঙ্গে যদি বমি হয়, সেক্ষেত্রে যদি ইপিকাকের সমস্ত চারিত্রিক লক্ষণগুলো যদি মেলে এবং শিশুর যদি জিভ পরিষ্কার হয়, সেক্ষেত্রে ইপিকাক মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে কাজ করে। হোমিওপ্যাথি মেডিসিন পালসিটিলা সম্পর্কে কিছু আলোচনা করব। এর চারিত্রিক লক্ষণ, ব্যবহার এবং এর মাত্রাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। পালসিটিলা মেডিসিনটি উত্তর আমেরিকার একটি গাছ থেকে এই টিনটা তৈরি করা হয়েছে। এই মেডিসিনটি মানুষের নানা অঙ্গে কাজ করে, যেমন কান, নাক, চোখ, তার অন্ত, শিরা, জরায়ু এবং স্ত্রী ও পুরুষের জননেন্দ্রিয় ও প্রস্রাবের ক্ষেত্রেও এটি খুবই কার্যকারী মেডিসিন। এই মেডিসিনটি গ্রহণকারী রোগীদের যে মানসিকতা থাকে, সেটি হবে খুবই নম্র, ভদ্র ও খুবই অভিমানী, এবং এরা খুব সহজেই কেঁদে ফেলে, খুব সহজেই হেসে ফেলে, এবং চিকিৎসকের কাছে যখন তারা নিজেদের রোগের সম্পর্কে বলে, তখন খুব তাড়াতাড়ি এদের চোখে জল চলে আসে। এরা অস্থির মতি হয় এবং এরা কারোর অনুরোধে নিজেদের সংকল্প থেকে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ খুবই এদের যখন রোগ হয়, তখন এদের রোগের লক্ষণ অনেকবারই পরিবর্তন হয়। মানে একই রোগের লক্ষণ দুবার হলে, মানে এদের রোগের যদি এদের কোনো যদি রোগ হয়, তাহলে দুবার বা তিনবার, যতবারই হবে, এদের লক্ষণ কিন্তু পরিবর্তন হয়। এবং এরা চর্বি জাতীয় বা কোনো রিচ জাতীয় খাদ্য খেলে যথেষ্ট কষ্ট পায় এবং অজীর্ণ, আমাশয় ভোগে। মানে এদের খাদ্যের আহারের দোষে কিন্তু এরা পেটের রোগে ভোগ করে এবং এরা খোলা বাতাসে নিজেকে যথেষ্ট সুস্থ মনে করে। বাম দিকে যদি চেপে শোয়, তাহলে এদের ব্যথা বেশি বাড়ে এবং যেখানে ধরুন ব্যথা হচ্ছে, সেখানে যদি চেপে শোয়, তাহলে তাদের যথেষ্ট উপশম হয়। এই ধরনের রোগীদের বিশেষ করে রাতের বেলায় ঘুম প্রায় হয়ই না। ভোরের দিকে এরা যথেষ্ট, ভোরের দিকে এদের ঘুম খুব ভালো হয়। রাতের দিকে এই সমস্ত পালসিটিলা রোগীদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হলো, এদের রাতের দিকে ঘুম প্রায় হয় না, ভোরের দিকে এদের ঘুম খুব ভালো হয়। এবং এদের যদি কানের পাশে বা দাঁতের গোড়ায় যদি ঠান্ডা জল রাখা হয়, তাহলে এরা যথেষ্ট আরাম বোধ করে। এবং এরা যদি কোনো রিচ জাতীয় খাবার খায়, তাহলে এদের যে উদারময় হয়, সেটি যথেষ্ট, যদি উদারময় হওয়ার সময় এদের যে মল ত্যাগ করে, সেই মলের রং ক্রমশ চেঞ্জ হয়। এছাড়া পালসিটিলা আরেকটি লক্ষণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, মহিলারা বাদক বেদনায় ভোগ করে, শ্বেতস্রাব দেখা যায় এবং ঋতুস্রাবও খুব দেরি করে হয়।
এবং এরা রাতের দিকে প্রচন্ড সর্দিতে ভোগ করে, এমনকি এরা গন্ধ পর্যন্ত পায় না। এবং এদের যে কোনো ব্যথা রাতে বা সন্ধ্যা থেকে রাত 12টার মধ্যে প্রচন্ডভাবে বৃদ্ধি পায়। এবং পালসিটিলার চারিত্রিকের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বিশেষ যে লক্ষণের মধ্যে হচ্ছে, এরা যদি রিচ বা কোনো রকম মাছ মাংস বা পিঠে জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিস খেয়ে নিলে এদের খুবই আমাশা হয়, এবং এই আমাশার রং প্রচন্ড পরিবর্তনশীল হয়, এবং এরা কোষ্ঠকাঠিন্যতেও ভোগ করে। আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ঋতুস্রাবের সময় উদারময় হয় বা ঋতুস্রাবের পরে উদারময় হয়। এছাড়া অজীর্ণ রোগ, এই অজীর্ণ রোগের ক্ষেত্রেও পালসিটিলা খুবই উপকারী একটি মেডিসিন। অনেক সময় দেখা যায় যে খাবার ঠিক 1 ঘন্টার পরেই বুক জ্বালা এবং পেট ফোলা। এছাড়া যতক্ষণ না তারা খাবার খায় ততক্ষণ এই উপসর্গগুলো হতে থাকে। আরেকটি বিশেষ দেখা যায় যে এরা খাবার খাওয়ার পরেও মনে করে যে পুরোপুরি খাবার পাকস্থলীতে না গিয়ে গলায় আটকে আছে এবং গলা থেকে উঠে আসছে। মহিলাদের যে ঋতুস্রাবের সময় যদি অনেকটা দেরি করে হয় এবং হবার পরে যদি প্রচন্ড বাত বেদনা ওঠে এবং কোমরের যন্ত্রণা, তার সাথে মাথার যন্ত্রণা হয়, এবং রাতের দিকে যদি ঋতুস্রাব প্রচন্ড বেশি হয় এবং সেটি অনেক দিন ধরে থাকে এবং সেটি আস্তে আস্তে কমে আসে, এবং ব্যথার সঙ্গে সঙ্গে যদি ঋতুস্রাব হয়, ও যদি এই স্রাবের রং যদি কালচে বা জলের মতো বা চাপচাপ হয় বা বর্ণহীন হয়, তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে এটি একটি পালসিটিলা লক্ষণ, এবং পালসিটিলা মেডিসিন দ্বারা এটি খুব ভালোভাবে সুস্থ করা যেতে পারে। যারা প্রেগনেন্ট মহিলা আছে তারা যদি প্রসবের সময় প্রচন্ড ব্যথা পায় বা যদি ব্যথা খুব কম হয় বা একেবারেই না হয়, সেক্ষেত্রেও কিন্তু পালসিটিলা খুবই ভালো একটি মেডিসিন। যদি কোনো প্রেগনেন্ট মহিলা 9 মাসের সময় থেকে মধ্যশক্তি বা নিম্ন শক্তি পালসিটিলা যদি গ্রহণ করে, তাহলে দেখা যাবে যে তাদের এই প্রসবের যন্ত্রণা ঠিকভাবে হবে এবং জরায়ু সবল হবে। যদি ব্যথা থাকতেও যদি জরায়ুর মুখ না খোলে এবং শিশু যদি ভূমিষ্ঠ হতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু পালসিটিলা খুবই উপকারী একটি মেডিসিন। কারণ পালসিটিলা গ্রহণ করলে দেখা যায় যে জরায়ু সবল হয় এবং শিশু খুব ভালোভাবে ভূমিষ্ঠ হয়। এবং প্রসবের পরেও যদি রোগীর যদি শরীর প্রচন্ড ব্যথা করে বা পায়ের তলায় যদি ফোলা হয় বা পায়ের ওপরেও যদি ফুলে বিস্তারিত হয় এবং যদি গা হাত পা ফুলে যায় এবং গায়ের রং যদি লালচে হয়ে যায়, সেক্ষেত্রেও পালসিটিলা খুবই উপকারী একটি মেডিসিন। কানের মধ্যে যদি পুঁজ জমে থাকে এবং সেই পুঁজ যদি হলুদ ও সবজি রঙে হয়, সেক্ষেত্রেও পালসিটিলা খুবই ভালো একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়া যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব না হলে যদি নাক এবং মুখ থেকে যদি রক্ত ওঠে, সেক্ষেত্রে পালসিটিলা খুবই ভালো একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। যদি পুরুষদের ক্ষেত্রে যদি অন্নকোষে আঘাত লেগে বা ঠান্ডা লেগে যদি ফুলে যায় বা লাল হয়ে যায় এবং হাত দিলেও প্রচন্ড যন্ত্রণা করে, ঠান্ডা বা গরম কোনো রকম সেকই সহ্য করতে পারে না, তাহলে বুঝতে হবে এটি একটি পালসিটিলার লক্ষণ, এবং পালসিটিলা মেডিসিন দ্বারা এটি সুস্থ করা যায়। সর্দিতে পালসিটিলা খুবই উপকারী একটি মেডিসিন। সর্দি যখন পুরোপুরি পেকে যায় এবং সবুজ ও হলদেতে হয়ে যায়, সেই ক্ষেত্রে পালসিটিলা প্রয়োগ করলে রোগীর যথেষ্ট আরাম আসে। এছাড়া সাধারণ জ্বর বা পিত্ত জ্বরের ক্ষেত্রেও কিন্তু পালসিটিলা খুবই উপকারী একটি মেডিসিন। যদি জ্বর 4টে থেকে 5টার মধ্যে আসে এবং রোগীর যদি পিপাসা একদম না থাকে ও পায়ের তলা, গা হাত পা যদি এবং চোখ যদি প্রচন্ড জ্বলে, সেক্ষেত্রে পালসিটিলা খুবই উপকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়াও যদি কুচকির মধ্যে ফোড়া হয় এবং সেখানে যদি সবুজ বা হলদি রঙের যদি পুঁজ নির্গত হয়, সেক্ষেত্রেও পালসিটিলা খুবই ভালো একটি মেডিসিন। কিছু কিছু ফোড়ার ক্ষেত্রে দেখা যায় যে পুঁজ আছে কিন্তু কিছুতেই বেরাতে চায় না, সেক্ষেত্রেও পালসিটিলার মাদার টিনচার যদি ব্যবহার করা হয় এবং পালসিটিলা যদি খাওয়া যায়, তাহলে ফোড়া খুব তাড়াতাড়ি নিরাময় হয়ে যায়। পালসিটিলা চোখের জন্য খুবই উপকারী একটি মেডিসিন।
আতুর ঘরে যদি শিশুদের চোখের মধ্যে সবুজ রঙের পুঁজ জমে থাকে, সেক্ষেত্রে পাস্টিলা খুব ভালো কাজ করে। এছাড়াও ঠান্ডা লেগে বা হামের ফলে চোখের মধ্যে যদি ইনফেকশন হয়, সেখানে যদি চোখ লাল হয়ে যায় এবং পুঁজ জমে থাকে, সেক্ষেত্রেও কিন্তু পাস্টিলা খুব ভালো কাজ করে। পাস্টিলা চোখের ডান দিকে যদি যন্ত্রণা হয় এবং যদি তার সাথে সর্দি থাকে, সেক্ষেত্রেও পাস্টিলা খুব ভালো একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। কিছু কিছু মহিলাদের সন্ধ্যেবেলার দিকে প্রচন্ড ঘুম আসে এবং তারা যখন শুতে যায় তখন সেই বিছানায় ছটফট করে এবং ঘুম কিছুতেই আসে না। তখন তারা চিত হয়ে মাথার ওপর হাত দুটি তুলে থাকে এবং ঘুম আস্তে আস্তে প্রায় ভোর হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু পাস্টিলা খুব ভালো একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। আমাদের মনে রাখতে হবে যে পাস্টিলা রোগীদের রোগ উপশম হয় ঠান্ডা বাতাসে গেলে, শীতল জিনিস পান করলে এবং যেখানে ব্যথা আছে সেখানে চেপে শুলে বা চিত হয়ে শুলে। এবং এরা রিচ জাতীয় খাবার একেবারেই সহ্য করতে পারে না। এই মেডিসিনের মাত্রাগুলি রোগীর রোগ অনুযায়ী দিলেই বিশেষ কাজ করে। হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে কিছু আলোচনা করব। এই মেডিসিনটির নাম হচ্ছে রাস্টক্স এবং এই মেডিসিনটি কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে উপযোগী এবং কি কি রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি কার্যকারী হতে পারে এবং কতটা পরিমাণ ও কতটা পোটেন্সি অর্থাৎ কতটা পাওয়ারে দেওয়া উচিত সেই বিষয়ে কিছু আলোচনা আমরা ছেড়ে দেব। এই মেডিসিনটি মাংসপেশি, স্নায়ুমণ্ডলী ও চর্মরোগের ক্ষেত্রে বিশেষ উপযোগী। রাস্টক্স সেই সমস্ত পেশেন্টদের জন্য যাদের বাত ও সন্ধিবাত আছে, অর্থাৎ নাড়াচাড়া অপেক্ষা চুপ করে বসে থাকলে যে যন্ত্রণা বৃদ্ধি পায়। ধরুন কোনো ব্যক্তি সকালবেলা ওঠার সময় প্রচন্ডভাবে গা হাত পা যন্ত্রণা ভোগ করছে বা অনেকক্ষণ কোথাও বসে আছে, ওঠার সময় প্রচন্ডভাবে যন্ত্রণা ভোগ করছে, সেক্ষেত্রে রাস্টক্স খুবই উপকারী একটি মেডিসিন। এমনকি মচকানোর মতন যন্ত্রণার ক্ষেত্রেও রাস্টক্স খুবই কার্যকারী হয়। এছাড়া রাস্টক্স মানসিক রোগীদের জন্য খুবই উপকারী। যেমন ধরুন কিছু কিছু মানসিক পেশেন্ট আছে যারা রাতের বেলায় মনে করে যে কেউ তাদের বিষ খাইয়ে মারতে চাইছে বা সবসময় আত্মহত্যা করার মতন প্রবণতা, সেই সমস্ত পেশেন্টদের জন্য কিন্তু রাস্টক্স খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আবার জলে ভিজে বা খুব ঠান্ডা লেগে যদি সর্দি জ্বর হয়, সেই ক্ষেত্রেও কিন্তু রাস্টক্স খুবই কাজে লাগে। হাম, ইনফ্লুয়েঞ্জা, বসন্ত রোগ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রাস্টক্স খুবই উপকারী একটি মেডিসিন। আরেকটি ব্যাপার আছে, যাদের ধরুন ক্রমাগত ঠোঁটের চারিপাশে ঘা হচ্ছে, প্রচন্ডভাবে যন্ত্রণা ভোগ করছে, ফোড়া হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু রাস্টক্স উপকারী একটি মেডিসিন। তারপরে চোখে ঠান্ডা লাগা, চোখের মধ্যে নোংরা জমা এবং চোখ থেকে অনবরত জল পড়লেও রাস্টক্স খুবই কার্যকারী একটি মেডিসিন সেই ক্ষেত্রে। এছাড়া এই মেডিসিনটি আমাদের হৃৎপিণ্ডে যদি কোনো রকম ধরুন বাঁ পাশের দিকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুঁচ ফোটাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু রাস্টক্স খুবই উপকারী একটি মেডিসিন। টাইফয়েডের ক্ষেত্রেও কিন্তু রাস্টক্স খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের মতন ভূমিকা পালন করে। টাইফয়েড ভুক্ত রোগীরা বিছানার মধ্যে ছটফট করে, যে কোনো প্রশ্নের উত্তর প্রচন্ড বিরক্তিভাবে দেয় বা কখনো দেয় না, বিড়বিড়ভাবে কথা বলে এবং জিভের ডগা লালাচে হয় আর গায়ের চামড়া হয় শুষ্ক, প্রচন্ড শুষ্ক কাশি হয়। এছাড়া মাথায় প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করে। সেই ক্ষেত্রে রাস্টক্স খুবই উপশম মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়া তলপেটের যন্ত্রণা, পেট ফাঁপা, মলের মধ্যে প্রচন্ডভাবে দুর্গন্ধ ও কুচকিতে যন্ত্রণার ক্ষেত্রেও কিন্তু রাস্টক্স খুবই উপশমকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়া একরকম জ্বর আছে যেটাকে বলা হয় সবেরাম জ্বর। এই জ্বর না হয় সকাল 10টার থেকে
সন্ধ্যা 8টার মধ্যে আসে এবং এই জ্বর আসার সময় গা হাত পা প্রচন্ডভাবে যন্ত্রণা করে, প্রচন্ড শীত লাগে, মাথা যন্ত্রণা, শুষ্ক কাশি তার সাথে এবং চোখ জ্বালা করে। সেক্ষেত্রেও কিন্তু রাক্সটক খুবই উপকারী মেডিসিন হিসেবে গণ্য করা হয়। রাক্সটক কলেরা রোগীদের জন্য খুবই উপকারী একটি মেডিসিন। যে সমস্ত কলেরা রোগী ভুক্ত পেশেন্ট আছে তাদের পেটের রোগে মাংস ধোয়ার মতো আষ্টানি গন্ধ আসে এবং সেখানে চোখের তারা ছোট হয়, জিহ্বা শুষ্ক হয় এবং রোগী ভুল বকে, কখনো অজ্ঞান হয়, কখনো কাঁদে। সেই সমস্ত পেশেন্টদের জন্য রাক্সটক খুবই উপকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। তো রাক্সটকের যে পাওয়ারগুলি হলো সেটি হচ্ছে 630 up to 100 এবং কতটা পোটেন্সি দিতে হবে সেটি তার রোগীর উপর নির্ভর করে এবং বলা যায় যে ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক মানুষদের জন্য একটু কম পাওয়ারের মেডিসিন বেশি কার্যকারী হয় এবং ইয়াঙ্গারদের জন্য 30 to 100টি উপকারী। আজকে আপনাদের সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে কিছু আলোচনা করব। এই মেডিসিনটির নাম হচ্ছে সেরিলিয়াম। বলে রাখি, এই মেডিসিনটি হচ্ছে মেল ওরিয়েন্টেড মেডিসিন এবং এই মেডিসিনটি একটি ধাতু দ্বারা তৈরি, যা আপনারা নাম শুনে বুঝতে পারছেন। তো এই মেডিসিনটি বিশেষ করে পুরুষদের ল্যারিংসে ও জননেন্দ্রিয় ক্ষেত্রে বিশেষ কার্যকারী হয়। এর বিশেষ বিশেষ লক্ষণ হচ্ছে যে সমস্ত রোগীরা খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ ধরুন কোনো রকম শারীরিক বা মানসিক কিছু কাজ করলে বা সামান্য একটু পরিশ্রম করলে যারা দুর্বল হয়ে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু সেরিলিয়াম মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন। কিছু পেশেন্ট আছে যারা রোদ বা উত্তাপ সহ্য করতে পারে না, বিশেষ করে দেখা যায় গ্রীষ্মকালে খুব তাড়াতাড়ি এরা দুর্বল ও অন্যান্য রোগের উপসর্গ বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে যদি সেরিলিয়াম মেডিসিনটি দেওয়া যেতে পারে তাহলে তারা খুবই উপকৃত হবে। এছাড়া এরা শুধুমাত্র রোদ বা উত্তাপই নয়, এমনকি গ্রীষ্মকালে, বর্ষাকালে বা শীতকালে দমকা হাওয়া বা ঝড় তারা সহ্য করতে পারে না। সেই ক্ষেত্রেও কিন্তু সেরিলিয়াম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়া এটি বয়স্কদের জন্য, যাদের গায়ের রং একটু পরিষ্কার, সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি যথেষ্ট কার্যকারী হয়। এছাড়া যে সমস্ত পেশেন্টরা টাইফয়েডের পরে প্রচন্ড দুর্বল হয়ে পড়ে, সেই ক্ষেত্রে যদি সেরিলিয়াম মেডিসিনটি দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি তারা শরীরের মধ্যে বল ফিরে পাবে। এই সেরিলিয়াম মেডিসিনটি শুধুমাত্র দুর্বলতার ক্ষেত্রেই যে হবে তা নয়, এই সেরিলিয়াম মেডিসিনটি চুল ওঠার ক্ষেত্রেও যথেষ্ট উপকারী একটি মেডিসিন। ধরুন যদি চুল আঁচড়ানোর সময় প্রচন্ডভাবে চুল পড়ে বা মাথার তালুতে অর্থাৎ মাথার মধ্যখানে যদি চুল উঠে গিয়ে মাথার তালু চকচক করে, তাহলে সেই ক্ষেত্রে সেরিলিয়াম মেডিসিনটি দিলে তারা খুব উপকৃত হবে এবং সেখানে চুল উঠবে। এমনকি যদি মেলদের ক্ষেত্রে দাড়ি বা ভুরুতে বা লিঙ্গের জায়গায় যদি চুল উঠে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু সেরিলিয়াম মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া যে সমস্ত শিল্পীরা যারা ধরুন গান গায় বা যারা ধরুন যে সমস্ত ব্যক্তিরা বক্তৃতা দিতে ভালোবাসেন, এছাড়া শ্বাসজনিত সমস্যার ক্ষেত্রেও সেরিলিয়াম মেডিসিনটি খুবই কার্যকারী। ধরুন যদি কোনো ব্যক্তি গান গান বা বক্তৃতা দেন, সেই ক্ষেত্রে যদি তার গলা কিছুক্ষণ অন্তর অন্তর বসে যায় বা বক্তৃতা দেওয়ার সময় বারবার কাশি আসে, সেই ক্ষেত্রেও যদি সেরিলিয়াম মেডিসিনটি নেওয়া যায় তাহলে তারা যথেষ্ট উপকৃত হবে। এছাড়া ধরুন গলার স্বর বসে গেছে বা গলার স্বর বন্ধ হয়ে গেছে বা ভোরবেলার দিকে হঠাৎ ভয়ঙ্কর কাশি এবং কাশির সঙ্গে যদি রক্ত ওঠে, সেই ক্ষেত্রেও কিন্তু সেরিলিয়াম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়া শিরপীড়ার ক্ষেত্রেও কিন্তু সেরিলিয়াম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। ধরুন শিরপীড়ার সঙ্গে যদি বাম চোখের উপরের দিকে যন্ত্রণা হয় এবং যদি রোদে বা তীব্র গন্ধে এই যন্ত্রণা বৃদ্ধি পায় বা চা পান করলে বা টক জাতীয় কোনো খাদ্য খেলে যদি
এই শিরপীড়ার প্রচণ্ডভাবে বৃদ্ধি হয়, তাহলে সেলেনিয়াম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা মদ্যপান করে এবং মদ্যপান করার ফলে যদি মাথার প্রচণ্ডভাবে যন্ত্রণা হয় এবং এর ফলে মাথা খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু সেলেনিয়াম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। পুরুষদের ক্ষেত্রে যদি শুক্রাণু ভঙ্গ হয়, অর্থাৎ ধরুন সে ঘুমিয়ে আছে বা স্বপ্নের মধ্যে বা কোথাও বেড়াতে গেছে, সেই ক্ষেত্রে বা প্রসাবের সাথে যদি হঠাৎ করে শুক্রাণু বেরিয়ে আসে এবং যদি এই শুক্রাণু বেরিয়ে যাওয়ার ফলে রোগী দুর্বল ও তার শরীর শীর্ণ হয়ে যায়, চোখ মুখ বসে যায়, কালো ছাপ পড়ে এবং ধ্বজভঙ্গের সঙ্গে সঙ্গে শুক্রাণু প্রচণ্ডভাবে তরল হয়ে যায় এবং গন্ধযুক্ত যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সেলেনিয়াম একটি খুবই কার্যকারী মেডিসিন। এছাড়া সঙ্গমের সময় যদি পুরুষদের লিঙ্গ খুবই আস্তে আস্তে উত্থিত হয় বা সম্পূর্ণ উত্থিত না হয়, তাহলে সেই ক্ষেত্রেও সেলেনিয়াম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। এই মেডিসিনটি 3x, 6x, 30 CH এবং 200 CH পর্যন্ত দেওয়া যেতে পারে।